নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মোট সম্পত্তির পরিমাণ 99 কোটি টাকা, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মোট সম্পত্তির পরিমাণ 165 কোটি টাকা, দুইটা ওয়ার্ল্ড কাপ, দুইটা টি20 ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মোট সম্পত্তির পরিমাণ 220 কোটি টাকা, একটা ওয়ার্ল্ড কাপ, একটা টি20 ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোট সম্পত্তির পরিমাণ 900 কোটি টাকা, কিন্তু কোনো মেজর ট্রফি নেই, আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালও খেলতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট 1972 সালে শুরু হলেও সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 1986 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে। 37 বছর বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলার পরেও কেন এখন পর্যন্ত কোনো মেজর ট্রফি জিততে পারেনি? কেন বিসিবি বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও বিশ্বমানের প্লেয়ার তৈরি করতে পারছে না? যেখানে বিশ্বের সব ক্রিকেট বোর্ডে প্রতি 2 থেকে 5 বছরের মধ্যে বোর্ড সভাপতি, সিলেক্টর, ডিরেক্টর পরিবর্তন হয়, সেখানে কিভাবে বাংলাদেশের সভাপতি নাজমুল হাসান অ্যান্ড কোং 11 বছর ধরে বিসিবি আঁকড়ে আছে? তো চলুন কিছু তথ্য উপাত্ত দিয়ে আজকের এই ভিডিওতে এই সবগুলা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। 1986 সালের 31 মার্চ এশিয়া কাপে বাংলাদেশ প্রথম তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে। তখন থেকে এখন 430টি ওডিআই খেলে 155টি, 138টি টেস্ট খেলে 18টি এবং 155টি টি20 খেলে 58টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যেসব রেকর্ড রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টানা 21 টেস্ট এবং 23 ওয়ানডে ম্যাচ হারার মতো লজ্জার রেকর্ড। এছাড়াও টানা 11 বছর একই কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা করার মতো রেকর্ডও বাংলাদেশের নাম। নাজমুল হাসান পাপন, একাধারে তিনি এমপি, বিসিবি প্রেসিডেন্ট এবং ফার্মা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি এতগুলো পদ একসাথে দখল করে বসে আছেন যেন বাংলাদেশের জনসংখ্যার অভাবে পদ নেওয়ার মতো লোকই নেই। আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন যে কোনো টেকনিক্যাল কাজ টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে হ্যান্ডেল করা উচিত। ক্রিকেট ইজ অবভিয়াসলি টেকনিক্যাল গেম, কিন্তু বাংলাদেশের এই টেকনিক্যাল গেম হ্যান্ডেল করে পলিটিশিয়ানরা, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্লেয়াররা এখন ক্রিকেট খেলা বাদ দিয়ে টিমের মধ্যে পলিটিক্স খেলছে। বাংলাদেশের প্রিভিয়াস কোচ রাসেল ডোমিঙ্গো যাওয়ার আগে প্রথম আলোকে দেওয়া তার ইন্টারভিউতে বিসিবির বর্তমান সিচুয়েশন তুলে ধরেছিলেন। তিনি বলেন, আমাকে সবসময় বলা হতো ওদের সারাক্ষণ দমকাতে হবে, কঠোর হতে হবে, এভাবেই নাকি তাদের সাথে আচরণ করা উচিত। তিনি আরো বলেন, ক্রিকেটারদের নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেটা তারা পারে না, কারণ তাদেরকে সারাক্ষণ পরামর্শের উপর রাখা হয়, ধমক দেওয়া হয়। এটা যে একদিক থেকে আসে তা নয়, চারদিক থেকে আসে, যে কারণে নিজেদের ক্রিকেট জ্ঞান বাড়ে না এবং নিজেরা চিন্তা করতে পারে না। ইয়াস, আপনি ঠিকই ভাবছেন। বাংলাদেশ ক্রিকেট কোনো মেজর ট্রফি না জেতার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্রিকেটিং নলেজ, গেম প্ল্যান এবং পলিটিক্স। রাসেল ডোমিঙ্গো বিসিবির কর্তাদের খায়েশ পূরণ করতে পারেননি, তাই তাকে বাদ দিয়ে নিয়ে আসা হলো হাতুড়ে সিংকে। তারপর থেকে মাঠের বাইরে যে খেলা শুরু হয়েছে, ক্রিকেটাররা মাঠের খেলা ভুলেই গেছে। 2023 ওয়ার্ল্ড কাপে ভরাডুবির পর বাংলাদেশের জাতীয় দাবি হাতুড়ে হাঁটাও, ক্রিকেট বাঁচাও। কিন্তু আপনার কি মনে হয় কোনো ভালো কোচকে এত বাজে পলিটিক্সের ভিতরে বাংলাদেশ দলকে কোচিং করাতে রাজি হবে? কমেন্ট করে জানিয়ে দিন। বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি, কিন্তু সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ কি ওয়ার্ল্ড ক্লাস কোনো প্লেয়ার তৈরি করতে পেরেছে? বিসিবির আন্ডারে বাংলাদেশের 4টি লিগ চালু আছে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, ন্যাশনাল ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ। এই লিগগুলোতে ম্যাচ ফিক্সিং, মাঠের বাজে কন্ডিশন, আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক থাকলেও বিসিবি এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ইভেন ন্যাশনাল ক্রিকেট লিগ তো পিকনিক ক্রিকেট নামে ক্রিকেট অঙ্গনে পরিচিত, যেখানে ক্রিকেটাররা ম্যাচ শেষ হওয়ার আগেই জানতে পারে রেজাল্ট কি হবে। তাহলে আপনিই বলুন, কিভাবে এই দেশ থেকে, এই ক্রিকেট বোর্ড থেকে আপনি ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার আশা করেন? 2021 সালে সাকিবের স্টাম্পে লাথি দেওয়া, স্টাম্প ছুঁড়ে ফেলে দেওয়া প্রমাণ করে বিসিবি সিস্টেম আসলে কতটা দুর্বল, কতটা দুর্নীতি জড়িয়ে আছে এই সিস্টেমে। এছাড়াও ঢাকার বাইরে ক্রিকেট ফ্যাসিলিটি নাই বললেই চলে। প্রপার ফ্যাসিলিটির অভাবে যেখানে লোকাল ক্লাবগুলো হিমশিম খাচ্ছে, সেখানে বিসিবি বছরের পর বছর এফডিআর করে বেড়াচ্ছে। ইটস লাইক ক্রিকেট ইজ ফর সেভিং মানি। অন্যদিকে ক্রিকেটের অন্য জায়ান্ট বোর্ডগুলো তাদের রেভিনিউর একটা অংশ লোকাল ক্লাবগুলোর সাথে শেয়ার করে থাকে, যার কারণে লোকাল ক্লাবগুলো তাদের প্লেয়ারদের প্রপার ফ্যাসিলিটি দিতে পারে এবং সেখান থেকে ভালো মানের প্লেয়ার বের হয়ে আসে। এইদিকে প্রতি বছর বিসিবির অ্যানুয়াল মিটিং শেষে বিসিবির বোর্ড সভাপতি মিডিয়ার সামনে আসেন এবং বলেন, বাই ডিসেম্বরের মধ্যে আমরা কাজ শুরু করে দিব। ফতুল্লাহ স্টেডিয়াম তা আমরা দেখছি যে ওয়েট করা যাচ্ছে না। আপাতত আমরা ঠিক করেছি বোর্ড থেকেই খেলার উপযোগী করার জন্য মাঠ ভিতরেরটা বাইরেরটা দুটোই করার জন্য ঢাকার যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তারপর প্রিমিয়ার লিগ, এই খেলাগুলো খেলানোর জন্য আসলে আমাদের কোনো জায়গা নেই। কিন্তু দিন শেষে ক্রিকেট ফ্যানরা জানতে পারে শুধু এফডিআরই করা হয়েছে, বাকি সব ডেভেলপমেন্ট প্ল্যান পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কমিটি যদি আরো 5 বছর থাকে তাহলে ভালো প্লেয়ার না পেলেও ভালো কিছু পলিটিশিয়ান পাবে বাংলাদেশ। ক্রিকেটে এত অনিয়ম, অবকাঠামোগত ঘাটতি, ঘরোয়া ক্রিকেটের দুর্নীতি, তাহলে কিভাবে বোর্ড সভাপতি দীর্ঘ 11 বছর সভাপতি পদে আছেন? আসলে বোর্ড সভাপতি ভালো করেই জানেন কিভাবে অন্যের অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজের পদটা টিকিয়ে রাখতে হয়। তিনি ভালো করেই জানেন খেলোয়াড়রা ধর্মঘটের ডাক দিলে কিভাবে খেলোয়াড়দের বিরুদ্ধে কয়েক বছর পুরনো অভিযোগ তাজা করে ধর্মঘট থামিয়ে টিকে থাকা যায়। তিনি ভালো করেই জানেন একের পর এক ফেলিওর কোচদের উপর চাপিয়ে কিভাবে নিজের চেয়ারটা বাঁচানো যায়।
কিন্তু তিনি এটা জানেন না তিনি 16 কোটি মানুষের আবেগ নিয়ে ব্যবসা করছেন। এই দেশের তেনারা জানেন না, জানতেও চান না, শুধু চেয়ারটা আঁকড়ে ধরে রাখতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন যাতে সত্য সবার মাঝে ছড়িয়ে যায়, এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।